এগুলো আসলে এক্সপার্ট যারা তারাই করতে পারে, তাই না? তারপরেও আমার কাজ যেতে ইনভাইট করেছে কিছু বলার জন্য চেষ্টা করবো আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি আছেন এই প্রতিষ্ঠানের প্রধান উপপরিচালক হর্টিকালচার সেন্টার, প্রকল্প পরিচালক। সাধারণত আমরা খুবই ভাগ্যবান যে প্রকল্প পরিচালক নিজে আসছেন এই কাজে আমাদের ঢাকা থেকে। আমাদের এই পার্টনারশিপে যে এনজিও কাজ করছে আমাদের তাদের কর্তৃপক্ষে এখানে প্রতিনিধি আছেন এবং যারা টেকনিক্যাল সাপোর্ট দিবে ইটকল এই প্রকল্পের সাথে তারাও আছে। আর যশোরের যে মানুষগুলো আছে তারা তো আমার যশোরের মানুষ, যশোরের বাইরে থেকে যারা আসছে তারা আমার মেহমান যশোর জেলায়, তাই না? এই যশোর জেলায় যারা আসছেন বাইরে থেকে সেই মেহমান সহ আমাদের যশোরের যারা বাসিন্দা আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যশোরের বাইরে কতজন আছেন? যশোর বেশিরভাগই, তাই না? যশোরের বাইরে সাতক্ষীরা, সেটাই। তাদের জন্য আমরা ছোট্ট একটা হাতে দিতে পারি। আচ্ছা, একটা কথাটা সত্য হতে পারে, নাও হতে পারে। আমি এটা শুনেছি এবং এটার অনেকেই এটা পরীক্ষা করেও বলেছেন। পাশাপাশি যদি আপনি দুইটা গাছ লাগান, একটা গাছকে গিয়ে বলবেন যে গাছটা খুব সুন্দর, খুব তরতাজা, খুবই ভালো, এটা বড় হলে মানুষের অনেক ফল দিবে, অনেক ফুল দিবে, অনেক উপকার করবে। একটা গাছের সঙ্গে প্রতিদিন গিয়ে এইভাবে কথা বলবে। ঠিক অন্য একটা গাছ, একই চারা, একই গাছ, একই মাটি, তা কি বলবো যে এই কি একটা গাছ, নোংরা, শুকনা, এটা ভালো না, এটা কতদিনে বড় হবে, কতদিনে ফল দিবে। এইরকম যদি আমরা বলি ফলাফল কি হতে পারে? এরকম কখনো চিন্তা করছি কখনো? হ্যাঁ, খারাপ গাছ দিলে কষ্ট পাবে, আমার ভালো বললো না, ভালো হয়ে গেল, এটা হবে? হ্যাঁ, হবে কি না? খারাপ গাছের রেজাল্ট ভালো হবে, তাই? এটা না বলি, হ্যাঁ, গাছকে যদি ঠিক মতো লালন পালন করি, সে কথা বলবো। আচ্ছা, এটা করা যাবে, তাই না? আর কি করা যেতে পারে? বলেন, আপনার বলেন। এইরকম প্রশ্ন কখন শুনেছেন? কখনো এইরকম ঘটনা দেখেছেন? এরকম ঘটনা ঘটেছে কিনা? করেন না? ছাত্রছাত্রী পরীক্ষা ফেল করে, বিশেষ করে মনে করেন এসএসসি পরীক্ষা দিবে কিন্তু টেস্টে ফেল করে, সেই বাচ্চা যদি সবাই মিলে ডেকে অপমান মানে কিছু বলা হয় কথা, সেখান থেকে তার একটা রাগ আসে যে আমি কিছু করে দেখাবো, এবার পরীক্ষায় আমি ভালো একটা রেজাল্ট করতে। এটাও হয়, এটাও হয়, এটাও হয়। আবার হচ্ছে এমন বোকা দিলাম যে হচ্ছে বাড়িতে পালাইছে, তাই না? আবার এরকম হয়। এইটা গাছের আমার উদ্দেশ্যটা হলো, যদি আমরা দুইটা গাছকে একই চারা, একই মাপের, একই মাটিতে রোপণ করে একটাকে ভালো প্রশংসা করি, ভালো কথা বলি, আরেকটার কাছে গিয়ে খারাপ কথা বলি, খারাপ কথা বলি, যেই গাছটার কাছে প্রশংসা করি সেই গাছটা তরতর করে বড় হয়, চেহারা সুন্দর হয়, খুব ভালো হয়। আর যে গাছটাকে আমরা খারাপ কথা বলি, উৎসাহনা করি, সেটা তো সে বড় হচ্ছে না, শুকাই যাচ্ছে, কোনো রকম বাঁচতেছে না, শেষ পর্যন্ত আলটিমেটলি মারা যায়। ফলাফল তাহলে কি গাছ কি কথা শুনে? হ্যাঁ, মারাত্মক জিনিস। গাছ কথা শুনে, গাছ কথা শুনে, গাছ কথা শুনে, গাছ কথা শুনে। আপনি যে কথাটা বলছেন এই কথাটা শুনে তার আমাদের যেমন আবেগ আছে, আপনি যদি একটা মানুষকে গালি দিলে সে যদি কষ্ট পায়, ঠিক একই রকম ভাবে একটা গাছকে যদি আপনি গালি দেন সেও কষ্ট পায়। ঠিক একই রকম ভাবে একটা প্রাণীকে যদি আপনি আদর করেন সে কি আদর বোঝে? হ্যাঁ,
আরেকটা প্রাণীকে যদি আপনি আদর না করেন, সে কি বুঝে যে আপনাকে তাকে আদর করা হচ্ছে না? বুঝে, তার প্রাণ আছে, তার জীবন আছে, সেও বোঝে। এটা পরীক্ষিত। আমি কেন বলছি যে এইটা কেউ বলে না, এই কারণে আপনাকে বলি যারা আমরা কৃষক, কৃষকের একটা মেসেজ হলো, আপনি প্রতিদিন আপনার খেতে যদি দিনে একবার, দুইবার, তিনবার সেই ক্ষেত্রে কিছুই না করেন, চারপাশ থেকে ঘুরে আসেন, সেটার যে প্রোডাকশন হবে, আর যেই ক্ষেত্রতে লাগাই রাখছেন আর যান না, 15 দিনে একবার যান, মাসে একবার যান, দুইটার মধ্যে ধান কাটার সময়, ফসলটার সময় পরিমাপ করবেন কোনটা বেশি হবে। এটা পরীক্ষা করেছেন তো? ইয়েস, এটা পরীক্ষা করেছেন। যেটাতে প্রতিদিন যাওয়া হবে সেটাতে প্রোডাকশন ভালো হবে। সে কথা শুনে, সে আপনার দরদ বুঝে, সে আপনার কষ্টটা বুঝতেছে, সে আপনার অনুভূতি বুঝে। আর যার কাছে আপনি দেখা সাক্ষাৎ করছেন না, সে কিন্তু সে বুঝতেছে যে আমাকে লাগাই দিয়ে আসছে, আমার কোনো যত্ন নাই, আমার কোনো প্রতি কোনো তার মায়া নাই, দরদ নাই, ফিলিংস নাই। এই কষ্টে সে মানুষের ক্ষেত্রে যদি তাই হয়, আপনি যে মানুষটাকে প্রতিদিন ডাকেন, প্রতিদিন আদর করেন, প্রতিদিন ভালো কথা বলেন, ওই মানুষটা কি হবে? আপনার ভক্ত হবে না? তার সাথে সম্পর্ক ভালো হবে না? আপনার বিপদে আপদে সে দাঁড়াবে না? যে মানুষটা 6 মাসে খবর রাখেন না, দেখা হলে তার নামে পরনিন্দা করি, তার নামে খারাপ কথা বলি, তার কোনো উপকার করি না, তাহলে কোনো এক সময় যদি আমি বিপদে পড়ি, তার কাছে যদি আমি বলি, তখন কি হবে? এটা প্রকৃতি, এটা নেচার, এটা স্বাভাবিক। তো এই জায়গাটা কিন্তু আমাদের কৃষক বলেন, সমবায় বলেন, উদ্যোক্তা বলেন, যা কিছু বলেন, এই সম্পর্কটা আমাদের থাকতে হবে। পরিশ্রম, সুসম্পর্ক, মনটাকে উদার করা, মনটাকে সংকীর্ণ না রেখে এটাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করা, দেখবে সে খুব ভালো হয়ে যাবে। এখন একটা সত্যিকার ঘটনা বলি, 1 কেজি ইউরিয়া সারের দাম কত? সরকারি মূল্য 27 টাকা, তাই না? আপনি যদি খুচরা দোকানে যান তাহলে 30 টাকাও নেয়, তাই না? 32 টাকাও নেয়, দূর হলে একটু মানে ব্যবসায় যায় যেরকম পায় আর কি। আসলে কি সেটার দাম 30 টাকা? কত দাম? 27 টাকা। আসলে কি 27 টাকা? আমি 106 টাকা। 106 টাকা। 1 কেজি ইউরিয়া সারের দাম 106 টাকা। আপনি দেন কয় টাকা? 27 টাকা। বাকি টাকাটা কে দেয়? সরকার দেয়। তাহলে সারা বাংলাদেশে শুধু কি মাত্র 1 কেজি ইউরিয়া সার দিয়ে কাজ হয় না? তাহলে আমাদের সারে শুধুমাত্র এটা একটা সার, কয়টা সার? তাহলে আমাদের মাঠে আমরা কতগুলো সার ব্যবহার করি? অনেক প্রকার সার ব্যবহার করি না? টিএসপি, পটাশ, যেন এমওপি, ডিএপি, যত রকম আছে, তাহলে প্রত্যেকটা সার আমাদের বিদেশ থেকে নিয়ে আসতে হয়। এটা কি বাংলাদেশ টাকায় নিয়ে আসতে হয়? হ্যাঁ, ডলার দিয়ে নিয়ে আসতে হয়। ডলার কি আমরা বানাই? আমেরিকান ডলার সারা ওয়ার্ল্ডে যেটা চলে। এখন আমেরিকা হলে 1 টাকা, বাংলাদেশে সেটা কয় টাকা? 128 টাকা। এখন চিন্তা করবে যে আমার 128 টাকা দিয়ে তার 1 টাকা কিনে নিয়ে আসতে হবে, আর আমার ওই 1 টাকা এই আমেরিকান ডলার দিয়ে বিদেশ থেকে আমার সার নিয়ে আসতে হয়। তাহলে আমাদের মানে প্রেশারটা কোন দিক থেকে? সব দিক থেকে না? তাহলে আমরা নেয়ার পরে সবকিছু এত কিছু আমরা করলাম, করার পর যেই কাজে আমরা ব্যবহার করছি সেটা আমার প্রোডাকশন কত? আমরা ব্যবসায়ীটা তো ব্যবসার মতো, আমার জীবনটাই ব্যবসা। আমি পড়াশোনা করেছি, পরীক্ষায় ফেল করলাম, তাহলে কি আমার ব্যবসা ভালো? আমি পাস করেছি, কোনো কাজ করি না, তাহলে কি আমার ব্যবসা ভালো? আমার প্রোডাকশন থাকতে হবে। প্রোডাকশন যদি না থাকে
তাহলে আমার কোনো কিছু দাম নেই। আলটিমেটলি আসলে সার্টিফিকেট দিয়ে কোনো কিছু হবে না, আলটিমেটলি আমার পরীক্ষায় পাস দিয়ে কিছু হবে না। আমি আসলে কতটা উৎপাদনশীলতা তৈরি করতে পারছি, দেশে কন্ট্রিবিউশন করছি, সেটা তৈরি করতে হবে। অনেকে বলতে গেলে এইগুলো যদি আমি টেকনিক্যাল কাজগুলোর কথা বলি, অনেকগুলো আমি চিন্তা করি। আমি একটা জায়গায় বলি, আপনারা তো খামারি তাই না? কেউ কেউ দেখা গেল যে 200 লিটার, 300 লিটার, 50 লিটার, 100 লিটার দুধ তৈরি করে, দুধ বিক্রি করে দেখা গেল যে বাড়িতে 2 তলা 3 তলা বাড়ি দিচ্ছেন না, হ্যাঁ? তারপরে জমি জায়গা কিনতেছেন দুধ বিক্রি করে। যদি কেউ এককভাবে দুধ বিক্রি করে শুধুমাত্র তার এটার উপর নির্ভর করে, তার খাবার কিন্তু 5-10 বছর পর থাকবে না। ঘটনা কি হবে? আপনি এই যে গাভীটা আছে, মাটা আছে, তারপর একটা প্রেশার পড়বে। প্রতিদিন তার ক্যাপাসিটি হলো 10 লিটার দেওয়ার, অথচ আমার তো দুধ বিক্রি করা লাগবে, অর্ডার দেওয়া আছে 12 লিটার, পাবো কই? তুমি আরো 2 লিটার বেশি দাও, তাই না? 2 বারের জায়গায় 3 বার দোয়াই। তাহলে এইটা সে আর কতদিন তার জীবন চলবে? হ্যাঁ, ঠিক বলেছি কিনা? ঘটনা কি সত্য? ঘটনা সত্য। তাহলে ঘটনা যদি সত্য হয়, তাহলে 5 বছর বড় সে 3 বছর টিকবে, বড় 5 বছর, তাহলে 5 বছর পরে সে কিন্তু আর দুধ দিতে পারবে না, তখন সে মারা যেতে পারে, আপনি বিক্রি করে দিতে পারেন, আপনার খামার উঠে যাবে। কারণ আপনি বিকল্প চিন্তা করেন নাই, আপনি শুধু ওইটার উপর নির্ভর করেছেন। আমি এই কারণে বলি যে খামারের আমার দুধের লাভ নাই, দুধটা আমার একটা মানে এটাকে মূল প্রোডাক্ট না ধরে, এটাকে যদি আপনি বাই প্রোডাক্ট বানাতে ধরি, আমার বাকি যেটা আছে, আমার বাছুরটার যদি আপনি ভালোই যত খান, ওর যদি মায়ের দুধ না পায়, ওর কি স্বস্তি ভালো হবে? ভালো হবে না। সেটার পর তার জীবনটার ঝুঁকি থাকবে, তাই না? তার বাছুরের যদি জীবন ঝুঁকি হয়, মায়ের জীবন যদি ঝুঁকিপূর্ণ হয়, তাহলে আমার খামার ঝুঁকিপূর্ণ হবে না? হবে কি না? খামার ঝুঁকিপূর্ণ হবে। খামার ঝুঁকিপূর্ণ হলে, আর যেভাবে বলেন, এই কারণে আমাদের অনেক খামার এইগুলোতে বিলুপ্ত, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋণ নিয়েছে, ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি, কারণ তার মেসেজটা সে পায়নি, মনে করে সে পদ্ধতি জানে না, সে মনে করছে বোধহয় দুধেই পাইলে বোধহয় আমার বোধহয় এটা খামার। আমি বলি যে দুধের যেটা প্রোডাকশন আসবে সেটা বিক্রি করে আপনি মাটাকে ভালো করে খাওয়ান, মাটার যত্ন নেন, বাছুরটার জন্য আপনার ভালো করে খাবার রাখেন, আর বাকি যতটুকু থাকে সেটা দিয়ে আপনি আপনার পরিবার চান। এইটাকে মেইন সোর্স করেন না আয়ের, দুধটাকে। তাহলে হবে কি, আপনার বছর শেষে যদি আপনার একটা খামারে যদি 10টা বাছুর থাকে এবং সেগুলো যদি আপনার ভালো উন্নত জাতের হয়, একটা দাম 2 লাখ টাকা করে হবে না? হবে কি না? আপনি তার প্রতিদিনের দুধের হিসাব করেন, বছর শেষে আপনি বাছুরের হিসাব করেন না। দিস ইজ বিজনেস মাইন্ড। আপনি বছর শেষে যে 10টা বাছুর বিক্রি করলে আপনার 20 লক্ষ টাকা হবে, এটা আপনি চিন্তা করেন না। আপনার হৃষ্টপুষ্ট বাছুর হবে, বড় হবে, আপনি মনে করেন এককালীন যে টাকাটা পাবেন এটা চিন্তা করছেন না। আপনি মনে হচ্ছেন প্রতিদিন দুধ বিক্রি করে আমার তো ভালোই সংসার চলতেছে। বাছুরটা হলো মূল টার্গেট, এইটাকে যত্ন করে। এটা যদি ঠিক থাকে তাহলে আপনার যেটা আপনি দুধে কম পেয়েছেন সেটা বাছুর থেকে তার দ্বিগুণ হারে আপনি পেতে পারেন। পাশাপাশি ওই যে উনি বলেছেন, আমরা দেখেছি, এখনো যদি আমি এই যশোরের রাস্তা দিয়ে হাঁটি, বর্ষাকালে শীতকালে আসলে আমার মারা বোনরা পাট কাঠির মধ্যে খাটে, এই কঞ্চির মধ্যে গোবর লেপা শুকা গেছে, আছে না? তারপর গোবর লেপায় চ্যাপটা চ্যাপটা করে ওয়ালের মধ্যে দিছে, আছে না? সাতক্ষীরা আছে কিনা? সাতক্ষীরা আছে, সাতক্ষীরা তো আছে, সাতক্ষীরা বেশি আছে। রাস্তার ঘাসের উপর দেয়া আছে, রাস্তার পিচের উপর দেয়া আছে, রাস্তার পিচের উপর আছে না? সিমেন্টের ইয়ার ওই যে চাতালের উপর আছে না? প্রত্যেকটাই আছে কিনা? তার মানে আমরা দেখেছি
আমরা এটা আমাদের গ্রামেও আছে। তো এই যে আসলে আমরা দেখবেন যে অনেক গ্রামের বাড়িতে একটা ঘরের মধ্যে শুকনা গোবর এইভাবে একদম পর্যন্ত সারা বর্ষাকাল করার জন্য চিন্তা করা যে আমরা আসলে মানে ওই যে সোনা দিয়া ওই যে কি করতেছি, চুলার ভাত রান্না করতেছি আর কি। সোনার আগুনে যদি ভাত রান্না করি কেমন হয়? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা। ওটার ইউটিলাইজ সঠিক না জানার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই না? এরকম না? জি স্যার। উনি আরেকটা কথা বলেছেন যেটা তো পরে আসতেছি আমরা। বাংলাদেশের 70 বলে ভুল হবে, আমাদের টোটাল যে মানে বার্নিং যেটা করি, এই যে কাঠ পোড়ানো বা রান্না বান্নার কাজে, তার মধ্যে 70% বেশি হলো আমাদের কাঠ দেওয়া। গ্রামের কয়টা মানুষ গ্যাস ব্যবহার করে? তাহলে এইটার যদি আমরা হিসাব করি, এটা অনেক বড় হিসাব করতে হবে যে তাহলে আমাদের যদি সারা দেশে প্রত্যেকটা বাড়িতে আমরা কাঠ পোড়ানোটা বন্ধ করে দিতে পারি, তাহলে আমাদের অনেকগুলো মেডিসিন খাইতে হবে না, ওষুধগুলো বন্ধ হয়ে যাবে, ওষুধ কিনতে হবে না। তো ওষুধ যদি কিনতে না হয় তাহলে টাকা লাগবে, টাকাটা কি হবে? বেঁচে যাবে না? তা আমরা এটা অনেকগুলো ক্যালকুলেশন, এটা পরের কথা। আমি যেটা বলছি যে এই যে গোবরটা আমরা যেই গোবরটাকে আমরা মানে চুলার আগুন দিয়ে ব্যবহার করে রান্না ব্যবহার করছি, এটা আসলে ওই যে বললাম যে না জানার কারণে। অথচ আমাদের 5টা গরু, 5টা পরিবারের 10টা গরু, 10টা পরিবারের যদি 30টা গরু যে পরিমাণ আমাদের গোবর সার দেয়, এইটাকে আমাদের ইটকল, এটাকে আমাদের আরআরএফ, এটা আমাদের এই যে প্রকল্প, যে সময় প্রকল্প, এরা যদি একটা সেন্টার করে একটা ফাঁকা জায়গা বা একটা বাড়িতে যদি আমাদের বায়োগ্যাস প্ল্যান্ট করে দিতে পারে, তাহলে এইটাতে যে পরিমাণ জ্বালানি বাঁচবে, অর্থাৎ যে পরিমাণ আমরা গোবর পুড়ে আমরা পেতাম, তাহলে ওইটাকে গ্যাস উৎপাদন করে মিনিমাম 20টা 30টা পরিবারে আমরা লাইন সংযোগ দিতে পারতাম। আমরা যদি খরচের হিসাব করি যে আপনি ইন্ডিভিজুয়ালি একটা বাড়িতে যে পরিমাণ কাঠ পোড়ানো হয়, মাসে যে পরিমাণ জ্বালানি খরচ হয়, কাঠের দাম হিসেবে, স্বাস্থ্যের ক্ষতি হিসেবে এবং যে পরিবেশের ক্ষতি হিসেবে যে পরিমাণ টাকায় আসে, আমরা যদি এই যে গ্যাসটাকে রূপান্তর করে রান্না করি, তাহলে সেটা মানে অনেক অনেক গুণ লাভ, অনেক গুণ লাভ। এটা মানে ক্যালকুলেশন মনে হয় ভালো করতে পারবেন, ক্যালকুলেশন করে মানে আছে বলেই আমরা বলছি। তাহলে আমরা সেটা করতে পারি না। এখন প্রশ্ন হলো যে আমরা তো গ্যাস উৎপাদন করলাম, তো বাকিটা তাহলে কী হবে? ওই যে বললাম যে ঢাকা শহরে 1 কেজি ভার্মি কম্পোস্ট প্যাকেট আকারে বিভিন্ন এরকম সুপার শপগুলোতে বিক্রি হয়। সুপার শপ বুঝেন তো? বড় বড় দোকানগুলোতে, যেখানে আমাদের এই যে গাছের চারা বিক্রি হয়, সেখানে ওটাকে আমরা বলি নার্সারিগুলোতে হয়, যেখানে আপনার সেরাটনের যে আলুটা হয়, আপনার সোনারগাঁয়ে যে আলুটা ভর্তাটা দেওয়া হয়, এটা কি বাজারে ভর্তার আলু? বাজার থেকে নিয়ে গেছে আর সেরাটন হোটেলে ভর্তা করে খাওয়াইছে? ধারণা আছে নাকি? সেরাটন হোটেলে যে টমেটো, এইটা কি আমাদের যশোরের এই যে চৌগাছার টমেটো যেখান থেকে নিয়ে গেছে সেরাটনে ঢুকাইছে? না। সেরাটনের জন্য, সোনারগাঁয়ের জন্য এটা আলাদা আলু প্রোডাকশন করতে হয়, আলাদা যত্ন করে করতে হয়, আলাদা ওইটার মানে কেমিক্যাল আছে কিনা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আছে কিনা, সেই জিনিসগুলো দেখে সেইভাবে চাষ করে সেই নির্দিষ্ট কৃষকগুলো নির্দিষ্ট জায়গা থেকে ওই প্রোডাকশনটা এখানে যায়। এই কারণে ওইখানে এই যে 1 গোল আলু ভর্তার দাম 200 টাকা 300 টাকা। তারা ন্যাচারালি তো প্রোডাকশন করার চেষ্টা করে এই ভার্মি কম্পোস্ট দিয়ে, বিভিন্ন আমাদের ন্যাচারাল জৈব সার দিয়ে, এগুলো থেকে। তা আমরা সেই প্রোডাকশন করি না। আমরা সকালবেলা
মানে বিষ দিয়ে একদম ভোরবেলা বিষ দেই, 11টার সময় যখন বাজার নিয়ে যাব ওইটা আবার তুলে নিয়ে যাই, তাই না? সকালবেলা বিষ দিয়ে স্প্রে করে 11টার সময় তুলি, তোলার পরে সাথে সাথে সেটা বাজারে নিয়ে যায়। একদম তরতাজা করলা, তরতাজা পটল। এবং দেখেছি আমরা যে যেই পটলটা আমাদের মানে কেমিক্যাল দিয়ে খুব দ্রুত বড় করা হয়, ওইটা 2 দিনের বেশি থাকে না, সাথে সাথে পচে যায়। হ্যাঁ, একদম দ্রুত পচে যায়। আর যেইটা আমার ন্যাচারাল বাইকে পড়ে যায় সেটা 7 দিন 8 দিন পর্যন্ত আপনার আস্তে আস্তে শুকায় যাবে কিন্তু পচে যাবে। হ্যাঁ, ফরমালিন দেওয়া থাকে, ফরমালিন নাই। এটা হলো কি ন্যাচারাল, যেটা ইয়েটা বেশি। আর যেটা আমরা মানে হরমোন দিয়ে যেটা দ্রুত করছি, সকালবেলা দিচ্ছি, বিষ তাড়াতাড়ি পোকামাকড় মারতেছি, দ্রুত বড় করতেছি, সেটা আজকে আমাদের ছেলেমেয়েগুলো আমরা এই যে কিডনি রোগে বেশি ভুগতেছি কেন, ডায়াবেটিস রোগে ভুগতেছি কেন, লিভার রোগে ভুগতেছি কেন? কারণ আমি যে খাবারটা বা এই যে সবজি থেকে খাচ্ছি, এটা তো সরাসরি আমার শরীরের মধ্যে ইনজেক্ট করতেছে, বিষ। আর কত! তো এই জায়গাগুলো যে উনি যেটা বলেছেন, প্রকল্পটা আসলে আমাদের শুধুমাত্র আমরা গাভী পালন করব না, গাভী পালনের সাথে সাথে যদি আমার গাভীর যে জিনিসগুলো দেয় সেটাকে যদি আমি ব্যবহার করি। ওই প্রকল্পটা আগেও ছিল, আমরা প্রত্যেক জায়গা থেকে, জেলা থেকে একজন শ্রেষ্ঠ খামারি, এটাকে বলি আমরা চেইন ফুড, চেইন সাপ্লাই চেইনে একটা প্রজেক্ট ছিল আমাদের এই ডেইরিতে আমাদের সাপ্লাই চেইন, যে তার খামার থেকে সে নিজস্ব দুধ উৎপাদন করবে, এটা সে নিজস্ব তার খামার বা জায়গায় সে ডেইরি প্রোডাক্টগুলো তৈরি করবে, দই হবে, মিষ্টি হবে, ছানা হবে, এখান থেকে তার নিজস্ব বাজারে সেটা আসবে, একদম ফ্রেশ জিনিস। আমাদের যশোরেও একজন আছে, এটা হলো শুভেচ্ছা না, শুভেচ্ছা ডেইরি ফুড। তার নিজস্ব খামার থেকে দুধটা নিয়ে এসে নিজেরাই মিষ্টি বানায়, নিজেরাই দই বানায়, নিজেরাই ছানা বানায়, নিজেরাই সব কিছু বানায়, এবং খুবই চমৎকার পরিবেশ। তাদের তো সব জায়গা থেকে লাভ, খামার থেকে লাভ। এটা বাইরে বিক্রি করতে গেলে যেটা ভয় করে যে আমার যদি দুধের দাম যদি না পাই, তাহলে আমি দুধের দাম পাওয়ার সাথে আর না পাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। কারণ আমি আমার দুধ নিজে দই করতে পারি, আমি আমার দুধ নিজে মিষ্টি বানাতে পারি, আমি আমার দুধ ছানা বানাতে পারি, এবং নিজের একটা দোকান আছে। তাহলে এখন যে মানুষ যে মিষ্টির দোকান বাইরে থেকে দুধ কালেকশন করে ওই যে আপনার মিষ্টি বানায়, ছানা বানায়, কিয়া বানায়, ওইটা বেশি চলবে না নিজের খামার থেকে দুধ নিয়ে এসে যে নিজে বানায়? মানুষ কোনটা বেশি বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করবে কোনটা? নিজেরটা। মানুষ তো এত বোকা না, মানুষ কি খুব বোকা যে যেটা বাইরে থেকে নিয়ে আসে ওইটা বানায় ওইটাকে বেশি বিশ্বাস করলো আর যেটাকে বেশি বিশ্বাস করলো? এই কারণে শুভেচ্ছার যে প্রোডাকশনটা আছে, এটা প্রতিদিনের প্রোডাকশন প্রতিদিন শেষ। যারা যশোরের মানুষ আছেন তারা জানেন, আপনি যদি শেষ বেলায় যান নাও পাইতে পারেন। কেন আমরা পারি না এটা? এখন মনে করে যে আপনি তো বলতে পারেন যে আমার তো 2টা গরু আছে, তা আমি কি করবো? আমার 2টা গরু দিয়ে তো আমি আর মিষ্টি বানাইতে পারবো না। তো এখানে আমার 30 জন আছেন না? কয়জন? 25 জন আছে। 25। তো 25 জনের মিনিমাম 50টা গরু আছে না? আপনাদের নিজস্ব সমিতি আছে। তো সমিতি করার উদ্দেশ্যটা কি? যে আমরা যদি সবাই আমাদের দুধটা এক জায়গায় দিয়ে আমরা একটা চিলিং পয়েন্ট করতে পারি। ধরে নিলাম যে আপনি কিছুই করলেন না, একটা চিলিং স্টেশন করা যায় না? চিলিং বুঝেন তো? দুধটাকে আমি আমার সংরক্ষণ করার যে জায়গাটা, এই মেশিনটাতে মাত্র হলো, যদি আমি 300 লিটার, 500 লিটার বা 1000 লিটার করি, তাহলে সর্বোচ্চ খরচ হবে 3 লাখ টাকা। 500 লিটার থেকে 1000 লিটার। যদি আমি 2000 লিটার করি
তো 5 লাখ থেকে 7 লাখ টাকা আমার খরচ হবে এই চিলিং একটা আমি স্টেশন করার জন্য। তো সেখান থেকে আমার মিল্ক ভিটায় আমি দুধটা দিতে পারবো, সেখান থেকে আমি প্রাণে দিতে পারবো, সেখান থেকে অন্যভাবে দিতে পারবো, সেখান থেকে আমার এই দুধটা যখন আমি 2 দিন 3 দিন সংরক্ষণ করার ক্ষমতা থাকবে, তখন আমি বার্গেনিং করতে শিখবো, মার্কেটিং করতে শিখবো, পারবো না? আচ্ছা, কুরবানি ঈদের সময় দেখা যায় আপনাদের যখন বাজারে দুধ বিক্রি হয় না, ওই সময় দুধটা কি দাম কমে যায় না? হ্যাঁ, তার মানে কি আমি ওই সময় মার্কেট নাই, যে সময় মার্কেট নাই ওইটাকে যদি আমি সংরক্ষণ করতে পারি তাহলে করা যায় না? তো এই জায়গাগুলো আমাদের, উনি যেটা বলছে আমাদের উইন্ডোগুলো বাড়াতে হবে। লাভ আর লাভ মানে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে যে মানুষের 2টা সমস্যা আমরা বলি। 1 নাম্বার হলো যে রাস্তায় শত শত ছেলে মেয়ের আন্দোলন করতেছে, মিছিল করতেছে, অফিস আদালত ঘেরাও করতেছে, কি কারণে? চাকরি নেই, চাকরি দেয়, তাই না? আচ্ছা, এবছর যখন এই যে বোরো ধান কাটা লাগবে, বর্ষা চলে আসবে, পানি নামতেছে, তাড়াহুড়া করতেছেন, আপনি লেবার পাইছেন? লেবার পাওয়া যায় না। বাসা বাড়িতে মানে কাজ করার জন্য মহিলা মানুষ দরকার, পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায় না। আচ্ছা, বিভিন্ন ফ্যাক্টরিতে আমার মেশিন চালানোর মতো লোক দরকার, পাওয়া যায়? হ্যাঁ, বলে যে আমি তো লোক পাই না, মেশিন চালাবো, কারণ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আছে না? তো সমস্যা কয়টা? 2 ধরনের। এক ধরনের বলতে যে আমার চাকরি দেন, চাকরি নাই, চাকরি চাই, চাকরি চাই। আরেকজন বলতে যে আমার যে লোক দেন, লোক নাই, লোক দেন, লোক নাই। তার মানে যে লোকগুলো আছে, এই লোকগুলোকে আমরা ট্রেনিং দিতে পারি না, এই লোকগুলোকে আমরা প্রশিক্ষণ দিতে পারি না, এই লোকগুলোকে আমরা এই পথগুলো দেখাইতে পারি না। সবাই মনে করে যে ছেলেটা আজকে আমার একজন উদ্যোক্তা হলো, আজকে একটা গাভী কিনলো, ও চিন্তা করে যে কালকে আমার 500 টাকা লাভ হলো না কেন? এটা কি সম্ভব? কালকে একটা বকরা বাছুর কিনে পরের দিনে 500 টাকা দুধ পাওয়া, এটা কি চারটিখানি কথা? হ্যাঁ, কোন যুগে সে পাবে এটা? তাহলে তাকে তো তার পুঁজি হলো একটা বকরা বাছুর কিনছে, এখন সে তার ধৈর্য নাই এটা যে আমাকে 6 মাস লালন পালন করতে হবে, আমার এটাকে ব্রিডিং করতে হবে, তারপর না আমি পাবো, যত্ন করতে হবে। এই কাজ করবে না, কিন্তু বলছে যে আমার তো কালকেই লাগবে। আপনি যদি বলেন যে ঠিক আছে তোমার আমি কাজ দিব, তুমি আসো, এসে জিজ্ঞাসা করে যে বেতন কত দিবে? হ্যাঁ, এটা বলে না? কি বলে বেতন কত দিবে? তো ওরা যদি বলে তুমি কাজ পারো কিনা, এটা জিজ্ঞাসা করেছি, ও তো কাজই পারে না, তো ওর বেতন দেবো কি? ও কাজ জানে না। আমি কি এত বোকা মানুষ? আমি কি যে শিল্পপতি হয়েছি মানে কি বোকা মানুষ যে ওরে নিয়ে আসলাম, আমার কোনো প্রোডাকশন হবে না, আমার কোনো লাভ হবে না, আর তারা আমি মাসে মাসে বেতন দেব? আপনারা খেয়াল করে দেখবেন, অনেক যখন আমাদের এই যে বিভিন্ন কোম্পানিতে লোক নেয়, লোক নেওয়ার পরে ওই কোম্পানিতে প্রতি মাসেই দেখা সার্কুলার থাকে, থাকে না? তো এত লোক নেয়, লোকগুলো যায় কই? ছাঁটাই করে। খুবই সিম্পল, একটা শিল্পপতি সে ব্যাংক থেকে ঋণ নেয়, ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকের ইন্টারেস্ট কত? 18%। 18% না, 14% থেকে 18%। সে ওইখান থেকে নেওয়ার পরে সে মেশিন কিনবে, ওইখান থেকে নেওয়ার পরে সে স্ট্রাকচার করবে, ওইখান থেকে সে নিয়ে এসে বিভিন্ন জায়গায় কী করবে, ওইখান থেকে তার কর্মচারী খাটাবে, সব কিছু মিলে, তাহলে তার ব্যাংক ইন্টারেস্ট দাঁড়ায় কত? চিন্তা করছেন কি না? সে কি একটা ব্যাংক থেকে শুধু ব্যাংক নেয়? তাহলে সে যদি 100 টাকার ঋণ নেয়, এইখান থেকে তার 100 টাকার প্রফিটটাকে মিনিমাম তাকে 80 টাকা, 100 টাকা 80 টাকা প্রফিট করতে হবে। হ্যাঁ, লাগবে না? 80 টাকা 100 টাকা যদি ব্যবসা করতে হয়, তাহলে আমি যে কর্মচারীটাকে আমি নিয়েছি তাকে যে আমি 20,000 টাকা বেতন দিব,
বেতন কি আমি পকেট থেকে দিব না ওই এখান থেকে লাভ থেকে দিব? যখন দেখা যাচ্ছে ওই কর্মচারীটাকে নিয়ে আমার প্রতিষ্ঠান কোনো লাভ করছে না, তাহলে তাকে আমি রাখবো কি রাখবো না? তাহলে যেই কর্মচারী আমার প্রোডাকশন দিচ্ছে না, লাভ দিচ্ছে না, প্রফিট দিচ্ছে না, তাকে আমি আস্তে করে বের করে দেবো। এই কারণে মানে কোম্পানি শুধু প্রতিনিয়ত শুধু আপনার সার্ভ করে দেবে। আমার উপযুক্ত মানুষ চাই, যে পরিশ্রম করতে পারবে, যে আমাকে লাভ এনে দিতে পারবে। তো এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি। আজকে আমি এই যে আমাদের ডিসি অফিসে ওই যে আগে মোটর সাইকেলগুলো এলোমেলো করে রাখতো না, বিভিন্ন জায়গায় একদম